দলের থেকে দূরত্ব বাড়লেও নিজেকে এখনই অবসরপ্রাপ্ত রাজনীতিক বলে মানতে নারাজ জেল ফেরত পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি দাবি করছেন তিনি কোনোদিনই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন না, এমনকি জেলে থাকার সময়ও। সেটা কোনো মাসে তো নিঃসন্দেহে যত তাড়াতাড়ি পারি, অন্তত গাড়িতে করেও যদি অফিসে না বসতে পারি, একটা চক্কর 10টা ওয়ার্ডে মানুষের কাছে দিতে চাই। আমার তো এত একটু লস অফ ফেস হয়নি, যেটা লস অফ ফেস হয়েছে মিথ্যা অপবাদের উপরে দাঁড় করিয়ে। মানুষ যদি প্রশ্ন করে তার উত্তর দিতেই হবে, তারা আমায় জিতিয়েছে। হারাবার তো আমার তো কিছু নেই, আমি তো আই হ্যাভ নাথিং টু লুজ। আমি অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তাহলে আপনি সক্রিয় আছেন? ছিলামও, জেলে বসেও ছিলাম। আগামী দিনেও সক্রিয় হবে? আমি কোনোদিনই নিষ্ক্রিয় ছিলাম না। আমি শুধু যশস্বীর মতন একটা উদাহরণ দিই। আপনি দেখেছেন তো টি-20-তে যে প্লেয়ারটি পায়ে চোট লাগার পরে ভালো খেলতে খেলতে মাঠের বাইরে চলে গিয়েছিল, আবার দলের প্রয়োজনে ভাঙা পা প্লাস্টার করে নিয়েও হাতে ব্যাট ধরেছিল। শোনালাম আপনাদের পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের আমরা যেটাকে সাংবাদিকতার ভাষায় বাইট বলি, আক্ষরিক অর্থেই বেশ কিছু কামড়ও রয়েছে, কিন্তু আমি জানতে চাইবো একটা বিষয় আমার জানা নেই, আমি আপনার কাছে জানতে চাইবো যদি আপনার জানা থাকে। উনি বলেন জেলে থেকেও উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। জেলে থেকে রাজনীতিতে কিভাবে সক্রিয় থাকা যায় এনি আইডিয়া আপনি বলতে পারবেন? লরেন্স বিসনয় গ্যাং তারা যদি জেলে থেকে ভারতবর্ষে ক্রাইম করতে পারে, দাউদের লোক যদি জেলে বসে অপরাধ করতে পারে, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো এরকম একজন শিক্ষিত যুবকদের কাছ থেকে টাকা তোলা রাজনীতিবিদ তিনি জেলে বসে রাজনীতি করতে পারবেন না? এই কেমন কথা আপনারা বলছেন? আর তারপর উনি তৃণমূল করেন। তৃণমূলে তো অপরাধ, জেল, অপরাধী এসব এক সম্পৃক্ত হয়ে আছে। জেলই তো তাদের আসল জায়গা, এবং সেটাই তো তাদের রাজনীতির ক্ষেত্রে যে চিন্তা করা, গভীর দার্শনিক যে চিন্তা ভাবনা, সে তো পার্থ চট্টোপাধ্যায় আশা করি জেলে বসেই হয়েছে। এবং তারপরেই উনি যে বললেন ওই কামড় দেওয়ার কথা, ভাঙা পায়ে টি-20 খেলতে নামার কথা, তা আমরাও দেখতে চাই এই 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জনে কিভাবে পার্থ চট্টোপাধ্যায় ভাঙা পায়ে খেলতে নামে। ধন্যবাদ জগন্নাথবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, আপনারা শুনলেন কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন। তিনি বলছেন যে দলের থেকে দূরত্ব বাড়লেও নিজেকে অবসরপ্রাপ্ত রাজনীতিক বলতে তিনি একেবারে নারাজ। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি দাবি করছেন যে তিনি কোনোদিনই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন না, এমনকি জেলে থাকার সময়ও নয়। দল দূরত্ব রাখলেও ভোটের আগে জনতার দরবারে পার্থ চট্টোপাধ্যায় যাচ্ছেন, মানুষের মন বুঝতে বেহালায় তিনি ঘুরবেন, তিনি জানাচ্ছেন। আরও বেশ কিছু বিষয় জানিয়েছেন, আপনাদের শোনালাম। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজনবাবু, পার্থ চট্টোপাধ্যায় বেশ কয়েকটা বিষয় বলছেন। তিনি বলছেন যে টি-20 খেলার কথা উল্লেখ করছেন, এই যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছেন সেই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ তিনি মন্তব্য করছেন যে ভোটে টাকা লাগে। কিন্তু যেই বিষয়টাতে সবথেকে বেশি প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে সামনে, সেটা হচ্ছে তিনি বলছেন যে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন না, জেলে থেকেও তিনি রাজনীতি করেছেন। জেলে থেকে কিভাবে রাজনীতি করা যায় আপনার কোনো আইডিয়া? আচ্ছা, তৃণমূল থেকে যদি সততার প্রতীক হওয়া যায়, তাহলে জেলে থেকে সক্রিয় রাজনীতি করা যাবে না কেন? যেটা করা যায় না সেটা করার জন্যই তো তৃণমূল। তৃণমূল সবচেয়ে সৎ দল, সততার প্রতীক, অথচ সবচাইতে বেশি দুর্নীতির গন্ধ তৃণমূলের ঘরে। না বোঝার কিছু নেই, সততার প্রতীক কথাটা আর ওরা লিখছেনও না। সেটা যদি মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব হয়, এমনকি ইস্ট জর্জিয়ার ডক্টরের লেখার পর সেটা তুলে নিয়েও যদি লজ্জাবোধ না থাকে, এমনকি 26 দিনের অনশন করার পরেও যদি কারোর ওজন না কমে, শরীর ঠিক থাকে, এগুলো যদি সব সত্য হয় এবং সম্ভব হয়, তাহলে পার্থ চ্যাটার্জি জেলে বসে সক্রিয় রাজনীতি করছেন, এর মধ্যে অসম্ভব কি আছে? তৃণমূলের সবই সম্ভব, দেখতে থাকুন, জমে যাবে। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। দর্শকদের আরও একবার জানাবো, দলের থেকে দূরত্ব বাড়লেও নিজেকে এখনই অবসরপ্রাপ্ত রাজনীতিক বলতে নারাজ
জেল ফেরত পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অধীরবাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে পার্থ চট্টোপাধ্যায় এহেন মন্তব্যের আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া বা তাদের অভিজ্ঞতা নির্যাস জানার চেষ্টা করছিলাম। তিনি বলছেন যে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় কোনোদিন ছিলেন না, এমনকি জেলে থাকার সময়েও নয়। এই জায়গায় আমাদের প্রশ্ন, নানা রকমভাবে রাজনীতি করা যায় আমরা জানি, কিন্তু জেলে থেকে রাজনীতিতে সক্রিয় থাকা, এই জায়গাটা বুঝতে আমাদের একটু অসুবিধা হয়েছে। আপনি একটু আলোকপাত করতে পারেন, আপনার কি মনে হয়? জেলে থেকে জেলের মধ্যে বসবাস করেও যারা মাফিয়া ডন, তারা বাইরে টাকা তুলছে, তারা বাইরে তাদের যেটা কালো কারবার সে কারবার করছে। মোবাইল যুগ, ইন্টারনেটের যুগে সবকিছু সম্ভব। তো আরেকটা তৃণমূল দলের চোর নেতা সে জেলের মধ্যে থেকে সে কারবার তো করবেই, কারণ সেই কারবারের ভাগ দিতে হয়েছে তার পার্টিকে। তো সে তো সক্রিয় ছিলই। যখন চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে তখনও সক্রিয় ছিল। জেলের মধ্যে বসে সেই তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে তার তো সক্রিয় থাকতেই হবে। স্বাভাবিকভাবেই দিদির দলের চোর নেত্রীরা এইভাবেই দিদির দলকে সাহায্য করে এবং মদতও পেয়ে থাকে। জেলে থাকা মানে এটা, জেলে থাকা কোনো ব্যক্তি মানে এটা নয়। পশ্চিমবঙ্গের জেলে আবার, পশ্চিমবঙ্গের জেল মানে তো 5 স্টার হোটেল, সেখানে সবকিছু করতে পারে। আপনার যা যা দরকার পশ্চিমবঙ্গের জেলে বসে তৃণমূল নেতা হয়ে আপনি সবকিছু পেতে পারেন। তো সেখান থেকে সবকিছু যখন পাওয়া যায় তখন রাজনীতি করা, সেখান থেকে ধান্দাবাজি করা, চুরি বাটপাড়ি করা, ভ্রষ্টাচার করা, দুর্নীতি করা সবকিছু সক্রিয় ছিল। তাহলে সেক্ষেত্রে তো নেটওয়ার্কিং সিস্টেম থাকতে হবে অধীরবাবু। না, যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এনিওয়ে, আমরা শোনালাম আপনাদের পার্থ চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে দল থেকে দূরত্ব কিছুটা বাড়লেও কিন্তু তিনি কোনোদিন রাজনীতি থেকে নিষ্ক্রিয় হননি, জেলে থেকেও তিনি সক্রিয় ছিলেন সরাসরি রাজনীতিতে। ভোটমুখী বঙ্গ, বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, এবং তার আগে চিরঞ্জিত চক্রবর্তী বলছেন তিনি আর প্রার্থী হতে চান না। তিনি কি বলছেন? তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কাকে কতটুকু ব্যবহার করতে হয়, আগের মতো এনার্জি নেই, তাই দাঁড়াতে চাই না। বারাসতে 3 বারের তৃণমূল বিধায়ক, তার মন্তব্য। তার পাশাপাশি অবশ্য এটাও বলেছেন যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বললে সিদ্ধান্ত বদলেরও সেই ইঙ্গিতও তিনি দিয়ে রেখেছেন। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকেও মেলালেন চিরঞ্জিত। কি বলেছেন শোনাই একবার। 3টে টার্ম হয়ে গেল, এবার 4th টার্ম আসছে, কিন্তু 4th টার্মের সময় আমার যেটা মনে হচ্ছে, আমার যে এনার্জিটা ছিল, আমার যে ক্যাপাসিটিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা আমার কমছে। আমি অত জোরে দৌড়তে পারবো না, আমি ফিল্মে আর ফাইট করতে পারি না। তো আমার রোল চেঞ্জ হয়ে যাচ্ছে, রোলটাও পাল্টে যাচ্ছে, ছবির রোলও পাল্টাচ্ছে। তো সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। সেখানে আমি চাইছি যে পলিটিক্স ইজ এ ভেরি মানে পরিশ্রমের জায়গা, টিডিয়াস জায়গা, জব। ইটস এ বিগ হিউজ জব, 24 ঘন্টার কাজ এটা। সেটা আমি কখনোই প্রায় করতে পারি না, আমার তো কিছু কিছু ডিস্ট্রাকশন এসেই যায়। সেখানে এখানেতে যদি আবার না থাকেই ভালো। যদি নেত্রী বলেন তাহলে আবার দাঁড়াবেন। এত দূরদর্শী তিনি, দূরদর্শিনী বলা ভালো, তিনি যে তার যা দেখেন, যা বোঝেন, যা সেটা ফিল করেন। মানে যদি কোনোদিন আমার মনে হয় উনি যদি ছেড়েও দেন পলিটিক্স, তো সেটা উনি বুঝেই কিন্তু একদিন জাস্ট বলবেন আমি ছেড়ে দিলাম। তো সেক্ষেত্রে ওনাকে ডিফাই করা কি যায়? আমার মনে হয় না, ডিফাই করা যাবে না, রিকোয়েস্ট করা যেতে পারে, কিন্তু তিনি বোঝেন যে কাকে প্রয়োজন, কতটুকু প্রয়োজন। চিরঞ্জিত বাবুর না এটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতন, প্রতি 5 বছর অন্তর অন্তর বলে আর থাকবো না, আর থাকবো না। তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঘুরে ল্যাজ নাড়েন আর মনে মনে ঠাকুরকে ডাকেন, একবার সাজিলেই থাকিব, একবার ডাকিলেই যাইব, আবার এমএলএ হইব। আরে বাবা, তুমি এমএলএ হবে কি হবে না সেটা তুমি সিদ্ধান্ত নাও। তোমার জীবনের ওপর অধিকার সমস্ত কিছু কি মমতা ব্যানার্জি হাতে তুলে দিয়েছো নাকি? তুমি যখন বুঝতে পারছো তুমি ব্যর্থ, তখন তুমি মানুষকে এইভাবে বঞ্চিত করবে কেন? তুমি ছেড়ে দাও, পাবলিক কে দেবা চোখে? সব নাটক। এরা দেহত্যাগ করে দেবে, এরা পদত্যাগ করবে না। অন্যদিকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী। কয়েকদিন আগেই অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা ভোটের আগে প্রসেনজিতের কাছে সুকান্ত মজুমদার। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুমন, জানতে চাইবো যে এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত, সে কারণে এটা নিছকই সৌজন্য একটা শুভেচ্ছা বিনিময়, নাকি এর পেছনে রাজনীতির গন্ধও রয়েছে?
দেখো, যত রকম ভাবে এখান থেকে রাজনীতিকে দূরে সরানো যায় তার সব চেষ্টা সুকান্ত মজুমদার করেছেন প্রকাশ্যে, কিন্তু আমরা এটা সূত্র মারফত জানতে পারছি সুকান্ত মজুমদার তিনি পদ্মশ্রী পাওয়ার জন্য একদিকে যেমন শুভেচ্ছা জানান, তেমন তিনি কিন্তু একটা রামলালার মূর্তি তুলে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে সিনেমা এবং সিনেমা সংক্রান্ত সব শিল্প থেকে রাজনৈতিক আগ্রাসন যেন দূরে থাকে, এই মর্মেই কিন্তু তাদের মধ্যে কথা হয়েছে। তবে প্রত্যক্ষ রাজনীতি নিয়ে খুব একটা বেশি আলোচনা হয়নি, এটা আমরা জানতে পারছি। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ি যাচ্ছেন, তৃণমূল নেতারা বিভিন্ন সেলিব্রিটিদের বাড়ি যাচ্ছেন, তখন সুকান্ত একবার উৎসবে মিশলেন, অর্থাৎ প্রসেনজিতের বাড়ি ঘুরে গেলেন। একেবারে সেই ছবি আমরা দেখলাম। আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সঙ্গে বিজেপি নেতা নেত্রীরা ছিলেন। অন্যদিকে পাশেই আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনকার সেই ছবি, সঙ্গে সৌমদেব চট্টোপাধ্যায় ছিলেন, সেদিনকার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন। সব কিছুতে রাজনীতি আনতে হয় না, সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না। শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রির সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয়।